হ্যালো, আদাব, নমস্কার। আমি ইন্ডিয়া থেকে যুক্ত হচ্ছি আল মামুন এবং ডক্টর উত্তম কুমার বড়ুয়া, আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে, একজন গাইবান্ধা 5 থেকে আর অন্যজন চট্টগ্রাম এরিয়া থেকে, দুজনেই খুব বহুল পরিচিত ব্যক্তিত্ব। তো আমি প্রথমেই জানতে চাইব বাংলাদেশের প্রসঙ্গে। তারা 2 বছর হতে চলল ইন্ডিয়াতে আছেন। তাদের মনের অবস্থা, দলীয় কর্মীদের অবস্থা, নেত্রী শেখ হাসিনাকে নিয়ে তাদের কথাবার্তা, এইসব নিয়ে আমি তাদেরকে প্রথমেই কুইকলি জেনে নেব। আল মামুন ভাই, ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশে একটি ছাত্র আন্দোলনের নাম করে মূলত জঙ্গি হামলা হয়েছিল এবং জঙ্গি আন্দোলন হয়েছিল। সেই জঙ্গি আন্দোলনে আপনি দেখেছেন যে সারা দেশে কিভাবে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে এবং হাজার হাজার মানুষকে হত্যা করে সেখানে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তানে রূপান্তর। আমরা সেগুলো জানি, বাট এখন ঠিক এই মুহূর্তে আপনাদের পার্টির কী অবস্থা সেটা যদি বলেন। আওয়ামী লীগের কী অবস্থা? আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এখন অনেক বেশি সংগঠিত এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ রাখছি এবং কথা বলছি, এবং তারা এখন ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। তারা শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আসার অপেক্ষায় রয়েছে। বঙ্গবন্ধু কন্যার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে আপনি দেখতে পাবেন যে প্রত্যাবর্তন হচ্ছেই, এই ব্যাপারে আপনি নিশ্চিত? তো ঠিক কোন সময় হতে পারে? বঙ্গবন্ধু কন্যা ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছেন যে আগামী ডিসেম্বর বিজয়ের মাসে তিনি বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করবেন, এবং আমরা প্রত্যাশা করছি। তার মানে উনি ট্রায়াল ফেস করছেন। তো ট্রায়াল যখন ফেস করছেন, আপনাদের দল তো পলিটিক্যালি ইনঅ্যাক্টিভ, তারা তো অংশগ্রহণ করতে পারে না। ঠিক কীভাবে এই কার্যক্রমটা চলছে? দেখেন, আপনি দেখেছেন যে এই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টা দেওয়া হয়েছে, এটি কিন্তু সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। কারণ এই ক্যাঙ্গারু কোর্টের যে ট্রাইব্যুনালের যে রায়টি, এটি ফরমায়েশি রায়, এবং এই রায়টি কখনোই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এটি সম্পূর্ণভাবে জনগণের কাছে প্রত্যাখ্যান হয়েছে, জনগণ প্রত্যাখ্যান করেছে, এবং আমরা প্রত্যাশা করি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আপনি দেখবেন যে জনতার স্রোতে কোটি কোটি মানুষ তাকে সেদিন তাকে গ্রহণ করতে আসবে, এবং সেদিনেই সেসব রায় আপনি দেখবেন যে আপনার বানের জলে ভেসে যাবে। এই সমস্ত রায় এদেশের জনগণ আর গ্রহণ করবে না, এবং শেষ তো মিথ্যা, ভিত্তিহীন, অবৈধ রায় বাংলাদেশের জনগণ কখনোই মানবে না। এবং আমরা বিশ্বাস করি যে বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তনের দিনই দেখবেন বাংলাদেশে আরেকটি জনতার যে আন্দোলন, সে আন্দোলন গড়ে উঠবে, এবং সেটি হবে প্রকৃত জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং প্রকৃত গণতন্ত্র। আচ্ছা, তো নেত্রীর সঙ্গে তো আপনাদের নিয়মিত যোগাযোগ আছে, তাই তো? আপনারা নিয়মিত নেত্রীর সঙ্গে যোগাযোগ করেন। নেত্রী কী বলছেন, কী বার্তা দিচ্ছেন? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি স্পষ্টভাবেই আমাদেরকে বলেছেন যে আগামী ডিসেম্বরে আমাদেরকে দেশে ফিরতে হবে, এবং বাংলাদেশের প্রত্যন্ত ইউনিয়ন পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে তিনি কথা বলছেন নেতাকর্মীদের সঙ্গে, তাদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদেরকে সুসংগঠিত করছেন, এবং তিনি আমাদেরকে বলেছেন যে সকলের সঙ্গে যোগাযোগ করে প্রস্তুতি নিতে আগামী ডিসেম্বরে আমরা দেশে ফিরব, এবং মানুষের যে ভাত এবং ভোটের যে অধিকার, মানুষের যে বেঁচে থাকার অধিকার এবং বাংলাদেশকে রক্ষার যে অধিকার, সে রক্ষার যে আন্দোলন, সে আন্দোলনে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এই লক্ষ্যে আমাদেরকে প্রস্তুতি নিতে তিনি বলেছেন, এবং আমরা সেইভাবেই তার নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। তো দেখুন, 2024-এর জুলাইতে যে আন্দোলন শুরু হয়, 2 বছর হয়ে গেল, আপনাদের সরকার পতন হলো, দেশের মধ্যে অনেকগুলো পরিবর্তন এসছে। আপনাদের পার্টিতে তো আকাশ আর পাতাল ফারাক দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো ঠিক কী আপনাদের জন্য কী সুযোগ রয়েছে এই মুহূর্তে, রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সামাজিক প্রেক্ষাপটে? বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে সেটি তো অবৈধ, অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে তারা এসেছে। আপনারাও তো বিএনপির সময়ে আপনাদের সময় বিএনপির উপরে নানা অত্যাচার চালিয়েছেন, তাদেরও তো সেই আমাদের সময় কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলকে কিন্তু নিষিদ্ধ করে নির্বাচনে আসার পথ বন্ধ করে দেইনি, কিন্তু আপনি দেখেছেন যে অবৈধ, অসাংবিধানিক উপায়ে না, সেটা করেনি। কিন্তু আপনাদের সময় ভোট আমরা দেখেছি যে রাতে ভোট কারচুপি, ভোট হয়ে যাওয়া, মানুষের মধ্যে এই উষ্মাটা ছিল। এটি যে অভিযোগ, তো দীর্ঘ সময় থাকলেন, কেন এই মানুষের এই অবস্থাটা কেন অর্জন করতে পারলেন? এটি আপনি জানেন যে বাংলাদেশে যে অপপ্রচার চালানো হয়েছে এই বিষয় নিয়ে, এটি সব কিছুকে তো অপপ্রচার চালাতে পারেন না, চালাতে পারেন না নন ভাই। আমি
করি। মানুষের রায়কে তো আপনাকে মানতে হবে, সব কিছু অপপ্রচার হতে পারে না। না, আপনার কিছু কিছু নির্বাচন নিয়ে তো অবশ্যই প্রশ্ন রয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের যে নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ করে কিন্তু আওয়ামী লীগ সরকার দেয়নি। আপনি দেখেছেন যে 14, 18, 24 সালের যে ইলেকশনগুলো, সেই ইলেকশনগুলোতে কিন্তু বিএনপিকে বলা হয়েছে এবং অনেক বিএনপির প্রার্থী কিন্তু সেখানে অংশগ্রহণও করেছে। বিএনপি রাজনৈতিক দলের অনেক নেতারা হয়তো অন্য প্রতীকে বা স্বতন্ত্রভাবে কিন্তু তারা নির্বাচন করেছে, কিন্তু কোনো রাজনৈতিক দলকে ফরমালি নিষিদ্ধ করা হয়নি এবং তাদের কোনো গণতান্ত্রিক যে অধিকার সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি। সুতরাং এটি আওয়ামী লীগের সঙ্গে এই যে বর্তমান যে অবস্থাটা, এটি কিন্তু তুলনা করা যাবে না, কারণ তখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার ছিল নির্বাচনে অংশগ্রহণ করার এবং তাদেরকে কোনোভাবেই বেআইনিভাবে বা অসাংবিধানিক উপায়ে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। সুতরাং কেউ যদি নির্বাচনে না আসে সেটি আলাদা বিষয়, কিন্তু কাউকে তো নির্বাচনে যদি আসতে না দেওয়া হয়, তার পথ যদি বন্ধ করে দেওয়া হয়, সেটি অবৈধভাবে, অসাংবিধানিকভাবে এবং তার রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করে, তাহলে তো সেটি আমার কাছে কাম্য নয়। এই মুহূর্তে যদি দেখা যাচ্ছে নির্বাচনের প্রশ্ন আমরা করতে পারি না এই মুহূর্তে, বাট কত শতাংশ মানুষের মধ্যে আপনাদের প্রতি সমর্থন আছে? দেখেন, বাংলাদেশে ইতিমধ্যে আপনি দেখেছেন যে এই সরকারকে কিন্তু জনগণ প্রত্যাখ্যান করেছে। এই যে গত যে নির্বাচনটি হয়েছে সেখানে কিন্তু জনগণের অংশগ্রহণ 10%-এর বেশি ছিল না। বাংলাদেশে 90% মানুষ কিন্তু এই নির্বাচনকে কিন্তু প্রত্যাখ্যান করেছে। সেটি আপনি যদি নির্বাচনের দিন যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন যে মানুষ কিন্তু ভোট দিতে ভোট কেন্দ্রে যায়নি, কারণ এটি একতরফা নির্বাচন হয়েছে এবং জামাত এবং বিএনপির মধ্যে যে ভাগাভাগির নির্বাচন, সেই নির্বাচনটি কিন্তু সেখানে হয়েছে। সুতরাং এদেশের মানুষ এখন সবাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে চাচ্ছেন এবং তারা চান যে একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশের মানুষকে ভাত ও ভোটের যে অধিকার এবং বাংলাদেশের মানুষের যে সকল ধরনের যে অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার এবং তাদের যে জীবনের নিরাপত্তা, কর্মসংস্থানের যে স্বাধীনতা, সব কিছুই কিন্তু বঙ্গবন্ধু কন্যা নিশ্চিত করেছিলেন বলেই তারা কিন্তু এখন, আমি মনে করি যে বাংলাদেশের প্রায় 70-80% মানুষ এখন তাকে বাংলাদেশে দেখতে চায় এবং তাকে আবার বাংলাদেশের রাষ্ট্রীয়। তো তার মধ্যে কি জেনজিরাও আছে? হ্যাঁ, জেনজিরা তো ইতিমধ্যে ভুল বুঝতে পেরেছে। তাদেরকে তো 5ই আগস্টের আগে তাদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামানো হয়েছিল এবং এখন কিন্তু আপনারা সরকারে ছিলেন, কিভাবে এই ভুলটা তারা বোঝে? দেখেন, তাদেরকে বিভিন্নভাবে মিসগাইডেড করা হয়েছিল, কারণ সেই সময় অপপ্রচার, গুজব ছড়িয়ে তাদেরকে বোঝানো হয়েছিল যে এই সরকার হচ্ছে তরুণদের ভবিষ্যৎ নষ্ট করেছে বা তরুণদেরকে সমাজের বিভিন্ন স্তর থেকে তাদেরকে বঞ্চিত করছে। কিন্তু পরবর্তীতে তরুণরা বুঝতে পেরেছে এখন যে আসলে সত্যিকার অর্থে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারেই এদেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য তিনি সব ধরনের উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকার 5ই আগস্ট আসার পরে আপনি দেখেছেন যে অবৈধ অসাংবিধানিক যে ইউনূস, সে কিন্তু 87,000 নিয়োগ দিয়েছে সরকারি চাকুরিতে সম্পূর্ণ অবৈধভাবে এবং কোনো প্রকার নিয়োগ পরীক্ষা ছাড়াই। এবং আমরা দেখেছি বর্তমান যে সরকার এসেছে তারাও একই প্রক্রিয়া অবলম্বন করছে। কিছুদিন আগে আপনি একটি সংবাদ প্রকাশিত হয়েছে, দেখেছেন যে নির্বাচন কমিশনে নিয়োগ হয়েছে, সেই নির্বাচন অফিসে নিয়োগে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের বিরুদ্ধেও অভিযোগ আছে এবং আমরা দেখেছি যে 2 ট্রিলিয়ন বাংলাদেশি টাকায় কীভাবে ব্যাংক থেকে চলে গিয়েছে। অনেক ব্যাপারেই নির্মমতা চলেছে, অনেক ব্যাপারেই দুর্নীতি ছিল আমরা দেখেছি। তো শেখ আওয়ামী লীগ কেন এখনও শেখ পরিবারতন্ত্রের বাইরে যেতে পারছে না? আপনার কি মনে হয় কেন আপনারা একটা বড় নেতৃত্ব তৈরি করতে পারলেন না যারা এটাকে লিড করতে পারে বিয়ন্ড, মানে শেখ পরিবারের বাইরে? দেখেন, প্রত্যেকটা দলেরই তো কিছু ভুল ত্রুটি থাকবে, কিন্তু যে অভিযোগগুলো এটা ভুল আপনি মানেন? আমি শেষ করছি যে আপনার ঢালাওভাবে কোনো অভিযোগ আনলেই যে সেটি সত্য হবে তা না। তারা যে এই যে বলেছে যে প্রচুর অর্থ বিদেশে পাচার করা হয়েছে, কিন্তু তার সপক্ষে কিন্তু তারা প্রমাণ হাজির করতে পারেনি। এগুলো আমরা দেখেছি অনেক মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, কারণ আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। আচ্ছা, তো আপনি যদি পার্টির ব্যাপারে বলেন, কেন ফ্যামিলির বাইরে যেতে পারছেন না? হ্যাঁ, এটি ফ্যামিলির বাইরে না যাওয়ার কারণ হচ্ছে আমরা দেখেছি যে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে আমরা দেখেছি যে পারিবারিক একটা প্রভাব থাকে। হ্যাঁ, সেই প্রভাবটা যদি সঠিকভাবে হয় সেটা অবশ্যই জনগণ গ্রহণ করবে, কারণ আপনি ভারতেও দেখেছেন, আপনি পাকিস্তানেও দেখেছেন, আপনি বাংলাদেশেও দেখছেন এবং আরও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু একটা পারিবারিক প্রভাব থাকে। হ্যাঁ, কিন্তু সেটি যদি সঠিকভাবে যদি মানুষের কল্যাণে কাজ করে সেই পরিবারগুলো, সদস্যগুলো, তাহলে আমরা সেটা গ্রহণ করব। কিন্তু আমরা দেখেছি যে এইটি নিয়ে বারবার সমালোচনা করা হয় যে কেন এই বাংলাদেশে পরিবারের বাইরে
বাইরে কেন রাজনীতি, বর্তমান যে তারেক জিয়া যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে তো তার পরিবার নিয়ে এসে রাজনীতি করছে না। তার মায়ের যে, তার মা আগে প্রধানমন্ত্রী ছিল, তার বাবা আগে রাষ্ট্রপতি ছিল, এই যে সে কিন্তু এখন বাংলাদেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো ছাত্র নেতা ছিলেন, ক্যাম্পাসকে মিস করছেন না? একসময় ছাত্রমিত্র ছিলেন, তারপরে আপনি আসনে আমরা দেখেছি যে আপনি মনোনয়ন দেন, তো আপনি এলাকা, ক্যাম্পাস এগুলোকে মিস করছেন না? আপনি তো রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানও পড়তেন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখেন, অবশ্যই তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমি মিস করছি। আমার যে গাইবান্ধার যে সাগাটা ফুলচেরি উপজেলার মানুষ, তাদেরকে মিস করছি। কারণ আমরা তো দীর্ঘ সময় আমরা তো দেশে অবস্থান করতে পারছি না, এবং দেশের মানুষের সঙ্গে যোগাযোগ, মানে সরাসরি দেখা করে তাদের সঙ্গে যে আমাদের যে সম্পর্কটা ছিল, সেটি এখন দেখা যাচ্ছে যে ফোনের মধ্যে বা অনলাইনের মাধ্যমে আমাদের রাখতে হচ্ছে। অবশ্যই আমি তাদেরকে মিস করি, এবং আমরা মনে করি যে এই দিনটি খুব শীঘ্রই শেষ হবে, এবং আমরা খুব শীঘ্রই দেশে ফিরবো, এবং আমরা আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবো। এবং বাংলাদেশের মানুষ ইতিমধ্যে তারা চাচ্ছে যে। আচ্ছা, আমি কুইকলি আপনাকে জিজ্ঞেস করবো যে নেত্রীর সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ আছে আপনাদের দুজনেরই, তো আমি একটু ডক্টর উত্তম কুমার বড়ুয়ার কাছে জানবো। উনি, আমরা জানি যে আওয়ামী লীগের সাবেক স্বাধীনতা পরিষদের সভাপতি ছিলেন, মহাসচিব ছিলেন, এবং সঙ্গে সঙ্গে কৃষি ও সমবায় সদস্য ছিলেন আওয়ামী উপদেষ্টা কমিটির। তো আমরা কুইকলি জেনে নেব আপনার এই মুহূর্তে আওয়ামী লীগের পার্টি হিসেবে একে কীভাবে দেখছেন? আপনি দেশের বাইরে আছেন। নিশ্চয়ই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনারা কি অ্যাক্টিভ, পলিটিক্যালি কি অ্যাক্টিভ? অবশ্যই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, দেখুন 1971-এর আগে আইয়ুব খান এবং 71 ছাড়ুন, মানে 24 থেকে এই মুহূর্তে কি হচ্ছে? 2 বছরে আপনি দেশের বাইরে আছেন, এই সময় কি হচ্ছে? এই সময়ে আমরা আওয়ামী লীগ এখনও পুরোপুরি আমরা সংঘবদ্ধ। আমরা যারা বিদেশে বাইরে আছেন, তারা প্রতিটি মুহূর্ত তারা সাংগঠনিক কর্মকাণ্ড চালান। নেত্রীর সঙ্গে তো আপনার নিয়মিত কথা হয়, তো নেত্রী কি বলছেন? আপনারা কোন ডিরেকশনে যাচ্ছেন? মাননীয় নেত্রী রয়টার্সকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে যাবেন। শি হ্যাজ টু রিটার্ন হোম। এই ডিসেম্বরেই হবে না কতটা পিছাতে পারে পিছলে? এটা এখনও পর্যন্ত তিনি যেটি বলেছেন তার ওনার স্পষ্ট বার্তা। ওনার সাথে কথা বলে আমরা যেটি জেনেছি, শি ইজ মোর কনফিডেন্ট, তিনি বাংলাদেশে যাবেই, এবং সকল নেতা কর্মীকে তিনি নির্দেশ দিয়েছেন তিনি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। এবং সম্ভবত যদি নেত্রী ডিসেম্বরে যায়, নভেম্বরের মধ্যে সকল নেতা যারা বাইরে আছেন, কর্মীরা আছেন, অন্যান্য সহযোগী সংগঠনের সকলেই বাংলাদেশে ফিরে যাবে। সকলে এই ব্যাপারে ঐক্যমত। এবং নেত্রী আরেকটি কথা বলেছেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু এ দেশ দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, জাতীয় সঙ্গীত দিয়েছেন, এবং একটি সংবিধান দিয়েছেন। এদেশের মানুষকে রক্ষা করতে হবে, এবং এই মানুষকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। অতএব আমি দেশে যাবই, আমি জনগণের পাশে থাকবই। তার মানে বলছেন যে ঠিক এই সময়তে দাঁড়িয়েও আপনার দেশের বিচার ব্যবস্থা, দেশের পরিকাঠামোর উপরে মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রীর আস্থা আছে এই বিএনপির রেজিমে, উনি এই কারণেই ফিরতে চাইছেন? না, সেটি ঠিক না। এখন বাংলাদেশের যেটা ইউনিস রেজিমের সময় যে অমানসিক অত্যাচার, মানুষকে মব জাস্টিসের নামে মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধার গলায় জুতা দিয়েছে, সেই জায়গায় আজকে যে বিএনপি ক্ষমতা আসার পরে ওইটার থেকে কিছুটা উন্নতি হলেও কিন্তু মব জাস্টিস, লুটতরাজ, চাঁদাবাজ, ধর্ষণ, নির্যাতন কিন্তু এখনও অব্যাহত আছে। মানুষ আজকে প্রায় 70% মানুষ আজকে বলছে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা আমাদের একমাত্র ভরসা, এবং আমাদের সেই ভরসা আমরা আবার সেই শেখ হাসিনা চাই। যার কারণে নেত্রী তিনি ঘোষণা দিয়েছেন, আমি মানুষের পাশে থাকব। আমি মানুষের পাশে থেকে আন্দোলন করে আমার মাথার উপরে রায় থাকার প্রেক্ষিতেও আমি প্রয়োজনে আইনের কাছে আমি সুপর্দ হয়ে আমি নিজে আইনকে আমি লড়াই করে জনমানুষের কাছে। নেত্রী দেশের মানুষদের জন্য কি বার্তা দেন, বা নেত্রীর সঙ্গে আপনাদের অভিজ্ঞতার কয়েকটি বিষয় বলুন। আপনাদের সঙ্গে তো নিয়মিত যোগাযোগ আছে আমরা জানি। দেখুন, তিনি সবসময় বলেন আমি বঙ্গবন্ধুর কন্যা। স্বাভাবিক কারণে উনি ছোটোকাল থেকে বঙ্গবন্ধুর ছোঁয়ায়, বঙ্গমাতার ছোঁয়ায় তিনি একটা রাজনৈতিক পরিবারে ঘাত প্রতিঘাত, পাকিস্তানের সেই আমল থেকে তিনি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। তিনি 1975-এর পরে ভারতে অবস্থান করলেও তিনি 81 সালে বাংলাদেশে ফিরে গিয়ে আজ পর্যন্ত জনগণের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, ভাত ও ভোটের লড়াইয়ের জন্য তিনি সংগ্রাম করেছেন। অবশেষে জনগণের ভোটে, নিরঙ্কুশ ভোটে তিনি বাংলাদেশের
দায়িত্বভার অর্পণ করে জনগণের সকল উন্নয়ন আজকে যদি বলেন বঙ্গবন্ধুর সরকারের বাদ দিয়ে আজকে জিয়াউর রহমানের সরকার বলুন, এরশাদের সরকার বলুন, অন্যান্য সরকার বলুন, 111 বলুন বা ইউনুস রেজিম বলুন, প্রত্যেকটি সরকারের চেয়ে আজকে বঙ্গবন্ধুর কন্যার সেই উন্নয়ন এবং মানুষের অধিকার, নারীর কল্যাণ, সেটি আজকে সকল রেকর্ড তিনি ভঙ্গ করেছেন। যার কারণে জয়নেত্রী শেখ হাসিনার কাছে আমরা যখন কথা বলি, উনার সবসময় একটা জিনিস আমরা দেখেছি, একজন বাঙালি রমণীর যা গুণ আছে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, বাঙালির নারী হিসেবে ওনার সকল গুণ আছে, ওনার মধ্যে সরলতা আছে, মানুষকে আপন করে নেওয়া। আমরা শুনেছি উনি বিরিয়ানিও রান্না করেন, উনি দেশের মানুষের কথা ভাবেন, দেশের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ। আচ্ছা, নেত্রী শেষ কী কথা বলেছেন আপনাকে যদি বলেন? দেখেন, এর আগে একবার ওনার সঙ্গে আমাদের একটি বিভাগীয় আপনার প্রোগ্রামে কথা হয়েছিল, বিভাগীয় প্রোগ্রামে অনলাইনে। সেখানে তিনি স্পষ্ট করে আমাদেরকে বলেছেন যে আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন এবং উনি ডিসেম্বরে অবশ্যই ফিরবেন এবং সেই তারিখটু খুব শীঘ্রই আপনারা শুনতে পারবেন। কারণ উনি যেহেতু ডিসেম্বরের কথা বলেছেন, কোন তারিখ, ডিসেম্বরের কয় তারিখে ফিরবেন বা ডিসেম্বরের কোন সময়টাতে ফিরবেন, এটা কিন্তু তিনি আপনাদের সামনে তো কমিটির মেম্বার মিটিংও আছে, জেনারেল মিটিং যেটা, তাই তো? সামনে, হ্যাঁ, উনি ওনার সঙ্গে এখন মোটামুটি সবাই সাক্ষাৎ করছেন এবং যারা ওনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন উনি তাদেরকে সময় দিলে তাদের সঙ্গে সাক্ষাৎ। নেত্রী কি মিস করেন যদি বলেন? উনি বাংলাদেশের মানুষকে মিস করেন, বাংলাদেশের জনগণকে মিস করেন, কারণ জনগণের সঙ্গে ওনার আত্মার সম্পর্ক। কারণ বাংলাদেশের মানুষ যেমন এখন তাকে মিস করছে, সকল শ্রেণী পেশার মানুষ তাকে মিস করছে, অনুরূপভাবে উনিও বাংলাদেশের মানুষকেই মিস করছেন। কারণ বাংলাদেশের মানুষ ওনাকে চায়, ওনাকে দেখতে চায়, ওনাকে বাংলাদেশের নেতৃত্বে চায়। কারণ উনি অনেক অনেক ধন্যবাদ আল মামুন ভাই এবং ডক্টর বড়ুয়া। আমি সাংবাদিক অয়নাংশ মৈত্র, সংযুক্ত হয়েছিলাম ভারতের একটি শহর থেকে। অনেক অনেক ধন্যবাদ।